আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি। আমরা অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি অতিবাহিত করেছি, কিন্তু দ্বিতীয় বর্ষের ব্যষ্টিক অর্থনীতি একটু গুরুত্বপূর্ণ, একটু বেশি নজর দিতে হয়, ম্যাথের থেকে একটু বেশি নজর দিতে হয়। দেখো, আমি উৎপাদন তথ্য নিয়ে আলোচনা করেছি, এর আগে 9টি পার্ট শেষ করেছি। 9টি পার্টের ভিতরে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উপস্থাপন করেছি, কিন্তু আমি এগুলা বাদ দিয়ে গেছি। তা আমি মনে করলাম যে এগুলো অবশ্যই কিছু না কিছু নিয়ে আলোচনা করার দরকার আছে, কারণ এগুলো ওইগুলোর সাথে জড়িত। তাই আজকে আমি খুব কম সময়ের ভিতরে তোমাদের সামনে আমি এটি উপস্থাপন করব। অবশ্য এগুলো উপস্থাপন করার প্রয়োজন হয় না, কারণ তোমরা এগুলো নিজেরা জানো, অনেক আগের থেকেই জানো। তারপরে আমার মনে হলো যেন কিছুটা বলার দরকার, সেই কারণে আমি এগুলো উপস্থাপন করব। আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো, এখানে আমি উৎপাদন কি দেখো, আমরা কোনো কিছুই বলে উৎপাদন করতে পারি না, আমরা মূলত উপযোগ সৃষ্টি করি। কারণ উৎপাদন করতে গেলে আমরা প্রাকৃতিক থেকে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপকরণ নিয়ে সেগুলো রূপগত পরিবর্তন করি, কাঠামোগত পরিবর্তন করি। এই কাঠামোগত পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। এই জন্য আমি এখানে একটি সংজ্ঞা উপস্থাপন করেছি, এগুলো সবাই জানে। সাধারণত উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকে বোঝায়। সাধারণত মানে যে সে বলতে পারে যে কোনো দ্রব্য সৃষ্টি করাই উৎপাদন। যে কেউ অর্থনীতি পড়ুক বা না পড়ুক, যে সাবজেক্টে পড়ুক না কেন, সে বলবে কোনো কিছু সৃষ্টি করাই উৎপাদন। কিন্তু না, অর্থনীতির ভাষায় কোনো কিছু সৃষ্টি করাই উৎপাদন নয়, কারণ কোনো কিছুই সৃষ্টি করা যায় না কোনো উপকরণ ছাড়া। এখানে আমাদের প্রাকৃতিক প্রদত্ত বিশেষ বিশেষ উপকরণ আছে, যেগুলোর সাহায্যে আমরা উৎপাদন করি। তাই এখানে দেখো, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। অর্থনীতিতে কোনো দ্রব্যের, এখানে দেখো বিশেষ করে এইটি উপযোগ কথাটি লিখতে হবে। কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। যেমন আমরা যদি আমাদের কোনো বাগান থেকে, আমাদের সেটা ফলের বাগানের হতে পারে, অথবা শুধু কাঠের জন্য যেগুলো মেঘনা কাঠ, এই জাতীয় কাঠের বাগান থেকে অথবা বন থেকে যদি আমরা কোনো একটা গাছ কেটে নিয়ে এসে আসবাবপত্র তৈরি করি, তার কাঠামোগত পরিবর্তন করে আমরা তার একটা রূপ দিতে পারি, কিন্তু সেটা আমরা উৎপাদন সৃষ্টি করতে পারি না, শুধু তার রূপ পরিবর্তন করতে পারি। রূপ পরিবর্তন করে আমরা ব্যবহার উপযোগী তৈরি করি, সেই উপযোগটাই হচ্ছে মূলত উৎপাদন। তাহলে কি, আমরা নিজে কোনো কিছু উৎপাদন করতে পারি না প্রকৃতির প্রদত্ত কোনো বস্তু ছাড়া। তাহলে আমরা প্রকৃতি থেকে যে কোনো বস্তু সেগুলো সংগ্রহ করে তার কাঠামোগত পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে থাকি। দেখো, এই উৎপাদনের সাথে খরচ সম্পর্কিত। একজন উৎপাদকের লক্ষ্য থাকে যে আমি সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন করব। এমনভাবে উপকরণ সংমিশ্রণ নির্ণয় করব যেন খরচটা সর্বনিম্ন হয় আর উৎপাদনটা সর্বোচ্চ হয়। দেখো, তাহলে এখানে গেল, সাধারণত উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকে বোঝায়। এটা যে কেউ বলতে পারে, কিন্তু অর্থনীতি একথা কখনোই বলতে পারে না, কারণ অর্থনীতিতে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। যেমন আমরা বীজ সংগ্রহ করে যখন মাঠে বপন করি, সেখানে আরও অনেক বীজ তৈরি হয়। তাহলে আমরা একটা নিয়ে আমরা আরেক জায়গায় ফেলছি। কোথায়? মাঠে ফেলছি। আমরা মাটির সাহায্য নিচ্ছি। তাহলে কি, আমরা প্রকৃতির যে উপকরণগুলো আছে সেগুলোর সাহায্য নিয়ে আমরা উপযোগ সৃষ্টি করছি। দেখো, এভাবে তোমরা উৎপাদনের সংজ্ঞাটা দেবে। তবে অর্থনীতিতে যখনই বলবে তখন উপযোগ কথাটি লিখবে, আর যখন সাধারণ কথায় সবার ভাষায় বলবে তখন উপযোগ কথাটি লেখা যাবে না। তাহলে এখানে অর্থনীতির ভাষায় উপযোগ লিখতে হবে, আর যখন আমি সাধারণ কথায় লিখব তখন আমি উপযোগ কথাটি লিখব না। দেখো, আবার আমি এখানে একটা প্রশ্ন লিখছি,
উৎপাদনের উপকরণ বা উপাদান সমূহ। দেখো, উৎপাদনের উপকরণ বা উপাদান, উৎপাদন করতে যা লাগে তাকে উপকরণ বা উপাদান বলে। আমরা জানি, আমরা সকলেই জানি, এগুলো আমাদের জানা প্রশ্ন। উৎপাদন উপকরণ প্রধানত চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। দেখো, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন চারটি আমরা কিভাবে বলি যে চারটি উপকরণ? আমাদের তো চারটি বাদে অনেক উপকরণ লাগে, কিন্তু এই চারটির ভিতরে সেই অনেক উপকরণ বিদ্যমান। যেমন ভূমি, ল্যান্ড। এখানে দেখো, ভূমি বলতে কি বোঝাচ্ছে? দেখো, জলে, স্থলে, অন্তরিক্ষে মানে আকাশে বিরাজমান প্রাকৃতিক সম্পদকে বোঝায়। তার মানে কি, জলে যত কিছু আছে সেগুলো ভূমির অন্তর্ভুক্ত। স্থলে যত কিছু আছে সেগুলো ভূমির অন্তর্ভুক্ত। অন্তরিক্ষে কি, আলো আছে, বাতাস আছে, সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত। আমরা বলতে পারি যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি ছাড়া তো অনেকই লাগে। তা অনেকে কি কার ভিতরে আছে? এগুলার ভিতরে আছে। তাহলে ভূমির ভিতরে আমাদের আছে জলে, স্থলে এবং অন্তরিক্ষ, আকাশে যা আছে প্রাকৃতিক সম্পদ, সেগুলো ভূমির অন্তর্ভুক্ত। উৎপাদন করতে গেলে আমাদের এই ভূমির উপাদানগুলো প্রয়োজন হয়। দেখো, শ্রম বা লেবার। শ্রম, একজন শ্রমিক তার কায়িক এবং মানসিক শ্রমের সাহায্যে সে উপযোগ সৃষ্টি করতে পারে। যেমন একজন শিক্ষক, যেমন তার মানসিক, এখানে অবশ্য একজন শিক্ষকের মানসিক শ্রমিকটা বেশি, কিন্তু কায়িক শ্রমিকটাও আছে। সে ক্লান্ত হয়ে পড়ে, তাই শ্রমের কায়িক বা দৈহিক আর মানসিক, কায়িক দৈহিক একই কথা, মানসিক শক্তি, এগুলো মূলত শ্রমের অন্তর্ভুক্ত। তাহলে শ্রমের ভিতরে আমরা দুইটা পাচ্ছি, একটা আছে কায়িক বা দৈহিক, আর একটা আছে মানসিক শক্তি। কোনো শ্রমই শুধু মানসিক, শুধু কায়িক নাই। প্রত্যেকটা শ্রমের সাথে কায়িক এবং মানসিক জড়িত আছে। তাহলে আমরা শ্রমের ভিতরে দুইটা বিষয় পেলাম। মূলধন। দেখো, মূলধন কি? মূলধন বলতে আমরা যা উৎপাদন করি সেগুলো সরাসরি ব্যবহার না করে যখন আবার উৎপাদন কাজে ব্যবহার করি, সেগুলো হচ্ছে মূলধন। দেখো, এখানে আমি কয়েকটি বিষয় উপস্থাপন করেছি। যন্ত্রপাতি কি এমনিতেই থাকে? যন্ত্রপাতি কি কোথাও পড়ে থাকে? না, যন্ত্রপাতি উৎপাদন করতে হয়। এই যন্ত্রপাতি উৎপাদন করে আবার যখন উৎপাদন কাজে ব্যবহার করা হয় তখনই সেটা মূলধনে পরিণত হয়। কলকারখানা করতে গেলে আমাদের বিভিন্ন যন্ত্রপাতি প্রয়োজন হয়। এই কলকারখানায় আমরা দ্রব্য উৎপাদন করি, আর এই কলকারখানাও কার অন্তর্ভুক্ত? মূলধনের অন্তর্ভুক্ত, ক্যাপিটাল অন্তর্ভুক্ত। কাঁচামাল। দেখো, কাঁচামাল ছাড়া আমরা অন্য কোনো দ্রব্য উৎপাদন করতে পারবোই না। এই কাঁচামালও মূলধনের অন্তর্ভুক্ত। বিদ্যুৎও মূলধনের অন্তর্ভুক্ত। এবার সংগঠন। দেখো, সংগঠন বিষয়টি জটিল, কারণ আমরা উপরে যে তিনটি উপকরণ বা উপাদান নিয়ে আলোচনা করেছি, ভূমি, শ্রম, মূলধন, এই তিনটি সমন্বয় করে সংগঠন। কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এদের নির্দিষ্ট পরিমাণ নিপুণতার সাথে ব্যবহার করার কাজ হচ্ছে সংগঠন। আর এই সংগঠনকেই বলা হয় সংগঠক। সংগঠকের গুরু দায়িত্ব পালন করতে হয় উৎপাদন করতে গেলে, কারণ এখানে সংগঠককে ঝুঁকি নিতে হয়। আধুনিক প্রযুক্তির যুগে এসে ঝুঁকিটা খুব বেশি হয়ে গেছে যে কোনো উৎপাদন কার্যে হাত দিলে আমার এখানে সফলতা আসবে না বিফলতা আসবে। যদি সফলতা আসে তাহলে লাভজনক, যদি বিফলতা আসে অনেক ক্ষতির ভিতরে পড়তে হয়। কারণ আধুনিক যুগে কোটি কোটি টাকার লোন নিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি। সেই কারণে এই সংগঠন বিষয়টি খুব জটিল, কারণ সংগঠন উপরের সকল উপকরণের সমন্বয়, সংযোজন, সংগ্রহ করে থাকে। তাহলে দেখো, এখানে সহজে শর্টকাটে বলা যায়, ভূমির ভিতরে আসছে কি? জলে, স্থলে, অন্তরিক্ষে মানে আকাশে। আর শ্রমের ভিতরে কায়িক বা দৈহিক, মানসিক শক্তি।
আর মূলধনের ভিতরে যন্ত্রপাতি, কলকারখানা, কাঁচামাল, বিদ্যুৎ, আর সংগঠকই এদের সংগ্রহ করে থাকে, এদের সংযোজন বিয়োজন করে থাকে। তাহলে সংগঠকের একটি গুরু দায়িত্ব পালন করতে হয় উৎপাদন করতে গেলে। দেখো, তোমরা এই মূল বিষয়গুলো মনে রাখবে। যখন প্রশ্নের ভিতরে প্রশ্নের আনসার করবে তখন ঠিক এইগুলা যেন প্রশ্নের ভিতরে থাকে, আর বাদ বাকি বিষয়গুলো তোমরা একটু জেনে রাখলে, একটু পড়ে রাখলে, এগুলো মূল বিষয়, এই জন্য আমি এগুলো উপস্থাপন করলাম। এখন এর ভিতরে আছে উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষকটি আমি একটু আলোচনা করব। আমার ডাস্টারটা কোথায়? উৎপাদন অপেক্ষকের ভিতরে একটু আমি হ্যাঁ, ডাস্টারটা হারাই ফেলেছি। এখন ডাস্টার বাদে কাজ চালাইতে হবে আমার। দেখো, আমি উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে। যাই দেখো না কেন আর যাই পড়ো না কেন, কিছু না কিছু উপকৃত হবে। দেখো, উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক উৎপাদন কার সাথে জড়িত? উৎপাদন উপকরণের সাথে জড়িত। তাহলে কি উপকরণ কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তবে আধুনিক যুগে আর একটি উপকরণ, সেটা হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান, টেকনোলজি। দেখো, উৎপাদনের উপকরণের সাথে প্রযুক্তি জ্ঞানের যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় উৎপাদন অপেক্ষক। তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এবং প্রযুক্তি জ্ঞানের সাথে যে সম্পর্ক জড়িত, এই সম্পর্ককে বলা হয় উৎপাদন অপেক্ষক। আমি উৎপাদন অপেক্ষক লিখতে পারি এইভাবে: কিউতে কোয়ান্টিটি, এফতে ফাংশন, এলতে শ্রম, এলএতে ল্যান্ড লেবার, তারপরে আমরা এখানে দিতে পারি শ্রম দিতে পারি, তারপর ক্যাপিটাল দিতে পারি, কেতে ক্যাপিটাল, শ্রম ক্যাপিটাল, তারপরে অর্গানাইজেশন সংগঠন দিতে পারে, আর এটা টেকনোলজি। দেখো, এখানে বিভিন্ন উপকরণ, তার ভিতরে 5টা উপকরণ, আর 5টা উপকরণের ভিতরে বলো সকল উপকরণ বিদ্যমান। কারণ আগেই আমি বলেছি ল্যান্ড, শ্রমের ভিতরে কী থাকে, ল্যান্ডের ভিতরে কী থাকে, ক্যাপিটালের ভিতরে কী থাকে, সংগঠনের ভিতরে কী থাকে। সংগঠনের ভিতরে এই 3জনই থাকে, সাথে টেকনোলজিও থাকে। তাহলে উৎপাদন উপকরণ কি? কিউতে কোয়ান্টিটি, এফতে ফাংশন, আর এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদনের উপকরণের সাথে প্রযুক্তি জ্ঞানের যে সম্পর্ক, এর গাণিতিক প্রকাশকে বলা হয় উৎপাদন অপেক্ষক। তবে আমরা এখানে বিশেষ করে 2টা উপকরণ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে শ্রম এবং মূলধন। এভাবে লিখতে পারি, কিউ সমান এফ অফ এল কে। আমরা এভাবে লিখতে পারি শ্রম এবং মূলধন। আমাদের জানা আছে অর্থনীতিতে 2টা বিশেষ অপেক্ষক ব্যবহার করা হয়। একটি হচ্ছে কপ-ডাগলাস উৎপাদন অপেক্ষক, আরেকটি হচ্ছে সিইএস উৎপাদন অপেক্ষক। আমি কপ-ডাগলাস উৎপাদন অপেক্ষক এবং সিইএস উৎপাদন অপেক্ষক এর আগে বেশ কয়েকবার আলোচনা করেছি। তারপরেও আমি একটু দেখাই দিই কপ-ডাগলাস উৎপাদন অপেক্ষক এবং সিইএস উৎপাদন অপেক্ষক। দেখো, কপ-ডাগলাস উৎপাদন অপেক্ষকটা এ, এল এর পাওয়ার আলফা, কে এর পাওয়ার বেটা। এটা কপ-ডাগলাস উৎপাদন অপেক্ষক। কপ-ডাগলাস উৎপাদন অপেক্ষক এক মাত্রায় সমজাতীয়। এভাবে সিইএস উৎপাদন অপেক্ষকও আমরা এভাবে, আর যাকে বিষয়টা আমি আর লিখছি না কারণ তারপরেও লিখি। সিইএস উৎপাদন অপেক্ষকটা এভাবে থাকে, আলফা এল এর পাওয়ার মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা কে এর পাওয়ার মাইনাস রো মাইনাস 1/রো। দেখো, এটি সিইএস উৎপাদন অপেক্ষক। এগুলো আমার আগে আলোচনা করা আছে, তবে এই বিষয়টা আর আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না। এখন উৎপাদন অপেক্ষক 2 প্রকার, একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে? দেখো, যে উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব নয় বা পরিবর্তন করা যায় না, তাকে বলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। যেমন কিউ সমান এফ অফ এল কে বার।
দেখো এখানে আমরা এল রে পরিবর্তন ধরছি, মানে শ্রম রে পরিবর্তনশীল ধরছি আর মূলধন রে স্থির ধরছি। এইভাবে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক লিখতে পারি। যদি বলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক লেখো, তাহলে আমরা এভাবে লিখতে পারি, কারণ এখানে এল পরিবর্তনশীল আর ক্যাপিটাল বা মূলধন স্থির। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে? যে সময়ে উৎপাদনের সকল উপকরণের মাত্রায় পরিবর্তন আনয়নযোগ্য তাকে বলে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। কিউ সমান এফ অফ এল কে। এক্ষেত্রে তুমি সকল উপকরণ পরিবর্তন করতে পারবে। যে সময়ে সকল উপকরণ পরিবর্তনযোগ্য তাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। শর্টকাটে বললাম। এখন দেখো তাহলে উৎপাদন অপেক্ষক কয় প্রকার? দুই প্রকার, একটা স্বল্পকালীন আর একটি দীর্ঘকালীন। স্বল্পকালে উৎপাদনের সকল উপকরণ মাত্রায় পরিবর্তন করা সম্ভব নয়, আর দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ মাত্রায় পরিবর্তন করা সম্ভব। যখন সম্ভব নয় তার উপরে বার চিহ্ন, এই বার চিহ্ন মানে এটা ধ্রুবক, এটা স্থির। আর যাদের উপরে বার চিহ্ন থাকবে না সেটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এটা স্বল্পকাল আর এটা দীর্ঘকাল। দেখো এখন আমি উপাদানের নমনীয়তা বা পরিবর্তনশীলতা, দেখো উপাদানের নমনীয়তা বা পরিবর্তনশীলতা মনে রাখবে, উপাদানের নমনীয়তা বা পরিবর্তনশীলতা শুধুমাত্র দীর্ঘকালেই সম্ভব, স্বল্পকালে সম্ভব নয়। উপাদানের নমনীয়তা বা পরিবর্তনশীলতা শুধুমাত্র দীর্ঘকালে সম্ভব, স্বল্পকালে সম্ভব নয়। উপাদানের নমনীয়তা কি? দেখো একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য যদি উৎপাদনের উপাদানসমূহ পরিবর্তন করা যায়, নির্দিষ্ট পরিমাণ উৎপাদন হবে। মনে করো আমি 50 মণ ধান উৎপাদন করব, নির্দিষ্ট পরিমাণ। এখন 50 মণ ধান উৎপাদন করতে গিয়ে আমি মূলধন কতটুকু না ব্যবহার করব আর শ্রম কতটুকু না ব্যবহার করব। দেখো একটা কথা মনে রাখবে, আমাদের এখানে ব্যাখ্যার ক্ষেত্রে কেবল শ্রম আর মূলধনই ব্যবহার করে থাকি, অন্য উপকরণের ভিতরে আসে না। দেখো তাহলে আমি যদি 50 মণ ধান উৎপাদন করতে চাই, তাহলে আমি মূলধন কতটুকু না ব্যবহার করব, শ্রম কতটুকু না ব্যবহার করব। আমি চাইতে পারি মূলধন বেশি ব্যবহার করব, শ্রম একটু কম ব্যবহার করব, অথবা আমি চাইতে পারি মূলধন কম ব্যবহার করব, শ্রম বেশি ব্যবহার করব। আর এভাবেই তোমার নমনীয়তা, উপাদানের নমনীয়তা, উৎপাদনের ক্ষেত্রে উপাদানের নমনীয়তা সৃষ্টি হয়। এটা কোন সময়ে? দীর্ঘকালীন সময়ে। আর উপাদানের নমনীয়তা থেকেই সম উৎপাদন রেখার উৎপত্তি, আইসো কোয়ান্ট সম উৎপাদন রেখার উৎপত্তি। এটা আমরা চিত্রের সাহায্যে দেখাতে পারি। আমি চিত্রের সাহায্যে দেখাই। দেখো উপাদানের নমনীয়তা, ভূমি অক্ষ ও এক্স ও ওয়াই। এখানে আমি শ্রম দিতে পারি, যা ভালো লাগে তাই দেবে, মূলধন, শ্রম আর মূলধন। দেখো আমি এখানে সম উৎপাদন রেখা আগে অঙ্কন করে নিতে পারি, আবার পরেও অঙ্কন করতে পারি। দেখি এখানে আমি সম উৎপাদন রেখাটা আগে অঙ্কন করে নিই। কিউ নট ধরলাম, আইসো কোয়ান্ট সম উৎপাদন রেখা, আমি দুইটা বিন্দু ধরলাম। তোমরা স্কেলের সাহায্যে অঙ্কন করবে। একটার নাম দিলাম এ, একটার নাম দিলাম বি। এখানে আমি যেহেতু মূলধন ধরেছি এল এল, আমি এটা নট দিলাম, এটাও নট দিলাম, এটা 1 দিলাম, এটা 1 দিলাম। দেখো এখানে আমি উপাদানের নমনীয়তা দেখাবো। কি পরিমাণ উৎপাদন করব? কিউ নট পরিমাণ। এই কিউ নট মনে করো 50 মণ, কিউ নট মনে করো 50 মণ। আমি এখানে কিউ নটে যাই কী দিতে পারি? 50 মণ, 50 মণ ধান উৎপাদন করব। ঠিক আছে। এখানে দেখো আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি, এ বিন্দুতে উৎপাদন নির্ধারণ করি, তাহলে আমার কে নট মূলধন আর এল নট শ্রম ব্যবহার করতে হবে। এখন আমি মনে করলাম না, আমি মূলধনের ব্যবহারটা একটু কমাই দেব, শ্রমের ব্যবহারটা একটু বাড়াই দেব। তাহলে আমি বি বিন্দুতে যাব। বি বিন্দুতে গিয়ে আমি K1 পরিমাণ মূলধন আর L1 পরিমাণ শ্রম ব্যবহার করে কতটুকু উৎপাদন করতে পারি? ওই কিউ নট বা 50 মণ। তুমি এ অথবা বি যে বিন্দুতে উৎপাদন করো না কেন, উৎপাদন কী হবে?
50 মনের সমান হবে বা কিউ নটের সমান হবে। এখানে কি বোঝাচ্ছে যে এ বিন্দুতে একটু বেশি মূলধন শ্রম কম আর বি বিন্দুতে একটি বেশি শ্রম মূলধন কম। এটাই হচ্ছে উপাদানের নমনীয়তা। তার মানে উপাদান আমি কোন উপাদান বেশি ব্যবহার করতে পারি, কোন উপাদান কম ব্যবহার করতে পারি, এভাবে আমি উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারি। আর এই উপাদানের নমনীয়তা বা পরিবর্তনশীলতা দীর্ঘকালের সাথে সম্পর্কিত, স্বল্পকালের সাথে নয়। তাহলে আমরা এভাবেই ব্যাখ্যা দিতে পারি, ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন নির্দেশ করছে। চিত্রে আইকিউ একটি সম উৎপাদন রেখা। এ বিন্দুতে কে নট পরিমাণ মূলধন এবং এল নট পরিমাণ শ্রম ব্যবহার করে কিউ নট পরিমাণ উৎপাদন করতে পারি, অথবা আমরা বি বিন্দুতে কে ওয়ান পরিমাণ মূলধন এল ওয়ান পরিমাণ শ্রম ব্যবহার করে কিউ নট পরিমাণ উৎপাদন করতে পারি। কিভাবে? আমি বি বিন্দুতে যখন যাচ্ছি তখন মূলধনের পরিমাণটা কমে যাচ্ছে আর শ্রমের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এভাবে বাড়া কমায় হচ্ছে উপাদানের নমনীয়তা। আশা করি তোমরা আলোচনাগুলো বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে শেয়ার করবে আর ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।